বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বিবিএস এবং বিবিএর ছাত্রছাত্রীবৃন্দু, আজকে আমি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস তোমাদের ফাইনাল এক্সাম প্রিপারেশনের জন্য অর্থাৎ জার্নাল করব। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এবং বেসিক অ্যাকাউন্টিং থেকে তোমাদের যে জেনারেল জার্নাল আছে সেই জার্নালের একটা ইউনিভার্সিটি কোশ্চেনের সমাধান করব। সেটা হচ্ছে বিবিএ 2005 এবং বিবিএসএ 2012 যে কোশ্চেনটা এসেছে হুবহু সেই কোশ্চেনটার সমাধান আমি করতে চেষ্টা করব। তোমরা আমার সাথে একটু প্র্যাকটিস করতে চেষ্টা করো এবং সকল সমস্যাগুলো নিজে নিজে করার প্র্যাকটিস করো। আসলে আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি যে আমাদের যে প্রশ্নটি এসেছিল হুবহু প্রশ্নটি আসছে, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস ফার্স্টে 2012 এবং এই প্রশ্নটি এসেছিল এবং এখানে এসে দেখো আমি প্রশ্নটিকে পৃথকীকরণ করে তোমাদেরকে বোঝানোর জন্য একটু সাজিয়ে নিয়েছি। তবে আশা করি আমরা আগে একটু প্রশ্নটাকে একটু পড়ে নিই যাতে করে তোমাদের কিছু ধারণা চলে আসে। আমরা দেখি এখানে The following transactions are obtained from the books of Mr. Shoykot for the month of December 2012. জনাব সৈকতের যে প্রাপ্ত যে লেনদেনগুলো সেই লেনদেনগুলো নিচে দেওয়া হয়েছে, আমরা সেই লেনদেনগুলো একটু পড়ে নিই। যেমন ডিসেম্বর 1, মিস্টার সৈকত ইনভেস্টেড ক্যাশ টাকা 2,50,000 অ্যান্ড ইকুইপমেন্ট টাকা 50,000 ইনটু দ্য বিজনেস। আমি বিস্তারিত কিছুক্ষণ পরে আলোচনা করব, আগে আমরা প্রশ্নটাকে একটু পড়ে নিই, তোমরা একটু ধারণা করে নাও। ডিসেম্বর 5, রিসিভড ক্যাশ টাকা 1,40,000 প্রোভাইডিং সার্ভিস। এবং ডিসেম্বর 10, পারচেস অফিস সাপ্লাইজ ফর ক্যাশ টাকা 30,000 অ্যান্ড অন অ্যাকাউন্ট টাকা 25,000। ডিসেম্বর 19, সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট টাকা 35,000 and December 23, paid to accounts payable টাকা 15,000. 27, paid salary to employees টাকা 20,000 এবং ডিসেম্বর 30, received cash from accounts receivable টাকা 25,000. এখন রিকোয়ারমেন্ট করতে বলা হয়েছে আমাদেরকে নাম্বার 1, নেসেসারি জার্নাল এন্ট্রিজ ইগনোর এক্সপ্লেনেশন। আমাদেরকে জাবেদাগুলো তৈরি করতে হবে, তবে ব্যাখ্যা করার প্রয়োজন নাই। এবং নাম্বার 2, প্রিপেয়ার নেসেসারি লেজার এবং খতিয়ানভুক্ত করতে হবে। তাহলে আমরা যেহেতু শুধুমাত্র এখন জার্নালের চ্যাপ্টার করছি, তোমরা জার্নালটা এখানে দেখে নাও, খতিয়ান যখন আমি করব এই প্রবলেমে তা আমি ওখানেও করে দেখাবো। এখন আসি আমি তোমাদেরকে দেখার স্বার্থে এখানে একটু পৃথকীকরণ করে নিয়ে আসছি যাতে করে আমরা সহজে করতে পারি। আমরা যখন অঙ্ক করব অবশ্যই আমাদের খাতার উপর আমরা কোম্পানির নাম লিখব এবং জার্নাল এন্ট্রিজ ফর দ্য মান্থ অফ ডিসেম্বর 2012, যে মাস বলবে সেই মাসটা এখানে লিখব, যে সাল বলবে সেই সালটা আমরা এখানে অবশ্যই লিখব। তবে তোমরা জার্নালের ঘর করতে পারো, এই জন্য আমি জার্নালের ঘরটা না দেখিয়ে শুধু সলিউশনটা করে দেখাচ্ছি। এখানে আমরা লিখতে পারি অ্যাস্ট্রোল নং না লিখে আমরা লিখতে পারি ডেট। তাহলে ডিসেম্বর 1 ট্রানজ্যাকশনটা ছিল মিস্টার সৈকত ইনভেস্টেড ক্যাশ টাকা 2,50,000 অ্যান্ড ইকুইপমেন্ট টাকা 50,000 ইনটু দ্য বিজনেস। আমার মনে হয় তোমরা বুঝেছো ইনশাল্লাহ। জনাব সৈকত ব্যবসায় নগদ বিনিয়োগ করেছিল 2,50,000 টাকা এবং একটি যন্ত্রপাতি ইকুইপমেন্ট একটি যন্ত্রপাতি বিনিয়োগ করেছে 50,000 ব্যবসায়ের মধ্যে। তাহলে আমরা শিখেছিলাম এবং আমরা জানি, তোমরা জানো সবাই, যে ব্যবসায়ী যতগুলো সম্পদ নিয়ে শুরু করবে সমস্ত সম্পদগুলো ডেবিট করতে হয়। তাহলে এখানে ক্যাশটা কি? ক্যাশটা হচ্ছে অ্যাসেট এবং ইকুইপমেন্ট যন্ত্রপাতি দীর্ঘদিন ব্যবসায় থাকবে, সেটাও একটা অ্যাসেট। তাহলে যেহেতু আমরা ক্যাশ অ্যাসেট ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ইকুইপমেন্ট অ্যাসেট ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, আর ব্যবসায় প্রারম্ভিক যে ইনভেস্ট করা হয় সেটা সব সময় ক্যাপিটাল, এটা আমরা জানি। সুতরাং ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2,50,000, ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট অনলি 50,000
অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, তাহলে টোটাল ক্রেডিট হবে 2,50,000 এবং 50,000 3 লাখ এবং ক্রেডিট এখানে হবে 3 লাখ। এখন আসি আমরা ডিসেম্বর 5, রিসিভড ক্যাশ টাকা 1,40,000 প্রোভাইডিং সার্ভিস। আমরা সেবা দিয়ে কি করেছি, নগদে 1,40,000 টাকা গ্রহণ করেছি। তাহলে কিভাবে গ্রহণ করেছিলাম, রিসিভড ক্যাশ নগদে গ্রহণ করা হলো সেবা দিয়ে, পরিষেবা দিয়ে। তাহলে সেবা কিন্তু একটা ইনকাম, ইন্টারেস্ট রিসিভড একটা ইনকাম, হাউস রেন্ট রিসিভড একটা ইনকাম। আমাদের ব্যবসায় সেবা দিয়ে যে কোনো টাকা আসে সেটাও ওয়ান কাইন্ড অফ ইনকাম। তাহলে আমাদের ব্যবসায় কি আসছে, ক্যাশ টাকা আসছে, সুতরাং ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কি পারপাস আসছে, সার্ভিস রেভিনিউ পারপাস আসছে, এই জন্য সার্ভিস রেভিনিউ ক্রেডিট। যদি ইন্টারেস্ট পারপাস আসতো ইন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রেডিট, যদি হাউস রেন্ট পারপাস আসতো হাউস রেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। যেহেতু ক্যাশে আসছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, টাকা 1,40,000 ডেবিট হবে, 1,40,000 ক্রেডিট হবে। ডিসেম্বর 10, পারচেজ অফিস সাপ্লাইজ ফর ক্যাশ টাকা 30,000 অ্যান্ড অন অ্যাকাউন্ট টাকা 25,000। এখানে আমাদেরকে তোমরা একটা ঝড়তায় পড়ে যাও, সাপ্লাইজ এবং অফিস সাপ্লাইজ এই দুইটার মধ্যে। তোমরা অনেকে করো কি, সাপ্লাইজকেও অনেক সময় সম্পত্তি লিখো, অফিস সাপ্লাইজকেও অনেক সময় সম্পত্তি লিখো, কিন্তু তোমরা মূল থিমটাকে একটু বুঝতে চেষ্টা করো। শুধুমাত্র সাপ্লাইজ যদি থাকে তাহলে সেটা স্টেশনারি, কাগজ, কলম, পেন্সিল, রাবার, এগুলোকে সচরাচর বলা হয় সাপ্লাইজ। কিন্তু অফিস সাপ্লাইজ যদি বলা হয় তাহলে সেটা কিন্তু অ্যাসেটস হিসাবে গণ্য করতে হয়। তো এই দুইয়ের মধ্যে পার্থক্যটা হলো, এই অফিস সাপ্লাই জিনিসটা কি, অফিস সাপ্লাই জিনিসটা হলো যেমন একটা ক্যালকুলেটর ক্রয় করি আমরা, এটা থেকে সুবিধা দীর্ঘদিন পাবো। একটা স্টাবলার ক্রয় করব, এখান থেকে সুবিধা দীর্ঘদিন পাবো। একটা ঘড়ি ক্রয় করব, এটার থেকে আমরা সুবিধা দীর্ঘদিন পাবো। তাহলে অফিস সাপ্লাইজ হলে সেটাকে আমরা অ্যাসেটস হিসাবে লিখব, এবং অ্যাসেট যদি হয় তখন সব সময় সেই অ্যাসেটটা ক্রয় করলে কি হবে, ডেবিট হবে। তাহলে অফিস সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেবিট। আর আমাদের থেকে কিভাবে টাকাটা পরিশোধ করেছিলাম, আমরা ক্যাশ দিয়েছিলাম 30,000, ক্যাশ টাকা চলে গেছে, আমরা সুবিধা দিয়েছি, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 30,000 হবে। আর অন অ্যাকাউন্ট ধারে বা বাকিতে পরিশোধ করেছি বা করব, সেটা হচ্ছে 25,000। যদি বাকিতে কোনো ট্রানজ্যাকশন হয় বা বাকিতে কোনো পণ্য ক্রয় করে থাকি আমরা, তাহলে যদি নাম থাকে সেই নাম অ্যাকাউন্ট ক্রেডিট হবে। কিন্তু যদি কোনো নাম না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাকাউন্টস পেয়েবল মানে প্রদেয় হিসাব পরে টাকাটা দিতে হবে, এই জন্য প্রদেয় হিসাব ক্রেডিট লিখতে হবে। তাহলে আমরা ক্রয় করেছিলাম অফিস সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেবিট, চলে গেছে ক্যাশে টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আবার কিছু টাকা এখনও দেই নেই, পরে দিতে হবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। টাকা কীভাবে হবে সেটা তোমরা বুঝেই ফেলেছ। ক্যাশে দিয়েছি আমরা 30,000, ক্যাশ হবে 30,000 ক্রেডিট, আর অ্যাকাউন্টস পেয়েবলে পাবে আমাদের কাছে 25,000 ক্রেডিট, আর টোটাল হচ্ছে আমাদের 55,000 ডেবিট। এবার আসো আমরা এর পরবর্তী যে জার্নালটি আছে সেই জার্নালটি করতে চেষ্টা করি। ডিসেম্বর 19, সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট টাকা 35,000। দেখো একটু বুঝতে চেষ্টা করো, সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট টাকা 35,000 অর্থটা কি বললো সেটা আমরা বুঝে ফেলেছি। সেবা দিয়ে বাকিতে সেবা দিয়েছি কত টাকা, 35,000, 35,000 টাকা সেবা দিয়েছি। কীভাবে বুঝলাম বাকিতে, অন অ্যাকাউন্ট লেখা আছে, অন অ্যাকাউন্ট হলে বাকিতে, যদি ক্রেডিট হয় সেটাও কিন্তু বাকিতে। যদি এখানে অন অ্যাকাউন্ট এবং যদি ক্রেডিট না থেকে যদি বলা হয় সার্ভিস প্রোভাইডেড টু মিস্টার কামাল, কামালকে সেবা দিয়েছি, তখনও বাকিতে। কিভাবে বুঝলাম, আমরা জানি অন অ্যাকাউন্ট হলে বাকি, ক্রেডিট হলে বাকি,
ক্যাশ না থেকে কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকলে সেটাও বাকি। তাহলে এখন আমরা যেহেতু টাকাটা সেবা দিয়েছি, টাকা পাইনি, কিন্তু পরে পাবো। কার কাছে পাবো? নাম উল্লেখ নাই। যদি নাম উল্লেখ না থাকে, আমরা এই সেবা দিয়েছি দেনাদারকে। দেনাদার মানে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, এই জন্য অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। আর আমরা কীভাবে টাকাটা পাবো? সার্ভিস দিয়েছিলাম, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকা 35,000 ডেবিট হবে, 35,000 ক্রেডিট হবে। যদি তোমরা বুঝে থাকো এবং সহজে বুঝতে পারো, অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি অধ্যায়ের অঙ্ক তোমাদেরকে শেখাতে চেষ্টা করব। আশা করি তোমাদের প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না ইনশাল্লাহ। এবং না বুঝলে তোমরা অবশ্যই কমেন্টস করো, আমি উত্তর দিতে চেষ্টা করব। নেক্সট, ডিসেম্বর 23, পেইড টু অ্যাকাউন্টস পেয়েবল টাকা 15,000। আচ্ছা, আমরা একটা পণ্য ক্রয় করেছি, টাকাটা পরিশোধ করি নাই, বাকিতে ক্রয় করেছি। তাহলে আমাদের কিসের সৃষ্টি হলো? আমাদের প্রদেয় সৃষ্টি হলো, অর্থাৎ বাকি প্রদেয় সৃষ্টি হলো। অ্যাকাউন্টস পেয়েবল মানে প্রদেয়, পাওনাদারের সৃষ্টি হয়েছে। তো এখন যদি আমরা ওই পাওনাদারকে টাকাটা পরিশোধ করে দিই, তাহলে আমাদের ব্যবসার অবস্থানটার কি পরিবর্তন হয়েছে? যেহেতু পাওনাদারকে আমরা টাকা দিয়ে দিয়েছি, এখন ওই পাওনাদার সুবিধা গ্রহণ করেছে, আমাদের থেকে টাকা গেছে পাওনাদার পারপাস। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। আর কি গিয়েছে? ক্যাশ গেছে, নগদে ক্যাশ টাকা চলে গেছে, এই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। মনে হয় তোমরা বুঝতে পেরেছ। নেক্সট আসি আমরা ডিসেম্বর 27, পেইড স্যালারি টু এমপ্লয়িজ টাকা 20,000। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যেই খাতে টাকা যাবে সেই খাতে সবসময় ডেবিট হবে। স্টেশনারি খাতে টাকা গেলে স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট হবে, স্যালারি খাতে গেলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট হবে, হাউস রেন্ট খাতে যদি আমরা পরিশোধ করে থাকি হাউস রেন্ট ডেবিট হবে। তাহলে এখন টাকাটা কিভাবে গিয়েছে? টাকাটা চলে গেছে আমাদেরকে স্যালারি পারপাস, তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট। কিন্তু পেইড বলছে পরিশোধ করা হয়েছে, নগদ টাকা ব্যবসা থেকে চলে গেছে, সুতরাং আমরা টাকা দিয়েছি ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে কোন খাতে টাকা দিয়েছি? স্যালারি খাতে, বেতন খাতে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, নগদ টাকা চলে গেছে, প্রদান করেছি ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। টাকা 20,000 ডেবিট অ্যান্ড 20,000 ক্রেডিট। নেক্সট চলে এসে আমরা ডিসেম্বর 30, রিসিভড ক্যাশ ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল টাকা 25,000। একটু আমরা বুঝতে চেষ্টা করি। রিসিভড ক্যাশ ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল মানে কি? দেনাদার থেকে আমরা কি করেছি? নগদ টাকা গ্রহণ করেছি। দেনাদার কখন সৃষ্টি হয়? দেনাদার সৃষ্টি হয় যখন আমরা কোনো পণ্য বাকিতে বা ধারে কারো কাছে বিক্রি করব। যদি রহিমের কাছে ধারে বিক্রি করি, রহিম অ্যাকাউন্ট ডেবিট আর সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। আচ্ছা, এখন যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল, সে দেনাদার আমাদেরকে এসে বাকিতে বিক্রি করেছি, ওই টাকাটা এখন এসে বললো আপনি তো আমার কাছে টাকা পাবেন 25,000, টাকাটা নিয়ে যান। তাহলে আমি ব্যবসার একজন অ্যাকাউন্টেন্ট হয়ে, আমি ব্যবসার একজন ম্যানেজমেন্ট হয়ে, আমি ব্যবসার একজন ম্যানেজার হয়ে, আমি ব্যবসার একজন হিসাব রক্ষক হয়ে তার থেকে কি পেয়েছি? নগদ টাকা পেয়েছি। আমার ব্যবসায় প্রায়োরিটি বেশি, এই জন্য ব্যবসা গ্রহণ করেছে নগদ টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কার থেকে পেয়েছি? অ্যাকাউন্টস রিসিভেবল থেকে পেয়েছি, সুতরাং অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। যদি এমন হতো কি হবে তোমরা আমাকে অবশ্যই কমেন্টসে লিখবে। যদি এমন হতো রিসিভড ফ্রম মিস্টার লিমন থেকে নগদ গ্রহণ করা হয়েছে 10,000 টাকা, সেটা কি হবে অবশ্যই তোমরা কমেন্টসে লিখতে চেষ্টা করো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। If you can understand easily this class, please I request to you, must be you will share, subscribe and comments. See you next another important class. Allah Hafiz.